দর্শক, আরএফএল সেট পাইপ লেট এডিশনে আপনাদের স্বাগতম। আমি সাথে আছি সাইফুল হুদা। লেট এডিশনে আমাদের আজকের বিষয় লতিফ সিদ্দিকীর ঘটনার শেষ কোথায়। আর এই জন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন সাবেক সংসদ সদস্য অপু উকিল এবং আমাদের ব্যারিস্টার পারভেজ আহমেদ। প্রথমে আমি দিদি আপনাকে জিজ্ঞেস করব যে কলকাতায় বিবিসিতে সাক্ষাৎকার দিয়েছেন আমাদের লতিফ সিদ্দিকী সাহেব এবং সমকালেও একটা ইন্টারভিউ দিয়েছেন। উনি এই ইন্টারভিউতে বলেছেন যে গ্রিন সিগন্যাল পেলে উনি আসবেন। কার গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছেন উনি? ধন্যবাদ আপনাকে। দর্শকদের যারা দেখছেন সকলকে শুভেচ্ছা জানাই। আসলে আমাদের যে ওয়ার্কিং কমিটির মিটিংটা হলো 12 তারিখে, সেখানে কিন্তু এই কোশ্চেনটা যারা সেন্ট্রাল কমিটির লিডাররা ছিলেন তারা তো মানে এই ঘটনার তীব্র প্রতিবাদ এবং তার বহিষ্কারের দাবিতে যে বক্তব্য রেখেছেন, সেখানে অনেকেই এই প্রশ্নটি রেখেছেন যে তিনি 98-এ হজ পালন করেছেন, তার মানে তো তিনি ধর্ম করেন, তাহলে হঠাৎ করে তিনি আমেরিকায় গেলেন এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী তিনি ছিলেন না। মাননীয় প্রধানমন্ত্রী জানতেনও না তিনি যে আমেরিকায় গেছেন। নিউ ইয়র্কে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বললেন যে মেক্সিকোতে তার মন্ত্রণালয়ের একটি অ্যাওয়ার্ডের জন্য তিনি সেখানে যাবেন, সে কারণেই নিউ ইয়র্কে তার যাওয়া। এবং হঠাৎ করেই তিনি কেন এই ঘটনাটি ঘটালেন এবং তার যে বিবিসির বক্তব্য সেখানে এবং আপনার যে প্রশ্নটি যে গ্রিন সিগন্যালটা তিনি কোথা থেকে পেলেন, এটি আমি অবশ্যই মনে করি বাংলাদেশের জনগণ সহ এবং প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরের মানুষের সেটি একটি খুঁজে বের করবার অবশ্যই একটি প্রচেষ্টা থাকা দরকার। তা না হলে হঠাৎ করেই আমাদের এই রকম যে একটি দুর্বিপাকে পড়তে হয় জনগণকে, সরকারকে, দেশকে, যারা করছে, ঘরের ভেতরেই কোনো মোস্তাকের জন্ম হয়েছে কিনা কিংবা অন্য ভিন্ন একটি প্রেক্ষাপট তৈরি করবার জন্য এটি করা হয়েছে কিনা সেটা আমাদের খুঁজে বের করবার জন্য অবশ্যই চেষ্টা করা উচিত এটি মনে করছে। এবং পাশাপাশি মনে করছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও বিস্ময় প্রকাশ করেছেন যে তিনি কেন এই কাজটি করলেন। এটি তো আমাদের বোধগম্য নয়। আওয়ামী লীগের একটি সেন্ট্রাল কমিটির প্রেসিডিয়াম সদস্য, তিনি এই কাজটি করবেন এবং পাশাপাশি তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সকল স্তরের নেতা এবং কর্মীদের উদ্দেশ্যে যে দলের থেকে যারা সংগঠন বিরোধী এবং সরকারের থেকে সরকার বিরোধী যে কাজ তারা করবেন তাদেরকে কোনো রকম ছাড় দেওয়া হবে না। ইভেন দেখেন আরেকটি কি বিষয়, মাননীয় প্রধানমন্ত্রী যখন জেনেছেন নিউ ইয়র্কে থেকেই ঘটনাটি, ইউটিউবে তিনি এটি দেখেছেন, একটু ফোন পেয়ে তিনি সঙ্গে সঙ্গে দেখে সাথে সাথেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং ক্যাবিনেটে ফাইলটি তিনি প্রস্তুত করে রাখতে বলেছেন। কারণ সেই সময়ে তিনি দেশের বাইরে এবং হজ পালন করবার জন্য মাননীয় মহামান্য রাষ্ট্রপতি, ক্যাবিনেট সেক্রেটারি থেকে শুরু করে এবং সেনাবাহিনী প্রধান সহ অনেকেই হজে ছিলেন। তিনি দেশে এসে 3 অক্টোবর যে সংবাদ সম্মেলন করলেন সেখানেও তিনি বলেছেন যে লতিফ সিদ্দিকী যে ঘটনাটি ঘটিয়েছেন এটা আমরা কিছুতেই বরদাস্ত করব না বা তাকে ছাড় দেওয়া হবে না। তো এটা আসলে একটি দুঃখজনক ঘটনা, অপ্রত্যাশিত ঘটনা। এটি আমরা কখনোই প্রত্যাশা করি না এবং আমরা মনে করি যে ভবিষ্যতে যেন এরকম কোনো দৃষ্টান্ত স্থাপন না হয়। কারণ যারা রাজনীতি করেন তারা জনগণের সেন্টিমেন্ট বুঝেন, তারা জনগণকে নিয়েই তারা কাজ করেন। কাজে জনগণের ভালো দিকটি, তাদের মনের অবস্থাটি তারা বুঝতে চেষ্টা করবেন, এটি আমাদের প্রত্যাশা। এই জিনিসটা আমাদের কাছে অনেকে বলেছে যে তারা খুব কনফিউজড এই লতিফ সিদ্দিকীর ঘটনাটা নিয়ে। একদিকে উনি অনেক সময় বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নেত্রী এবং তিনি দেশে ফিরবেন, কিন্তু আবার আরেকদিকে বলছেন তিনি এই ধর্মের সম্বন্ধে যা বলেছেন আরও কঠিন কথা উনি বলবেন। এত কন্ট্রাডিকশনগুলি অনেকগুলি রেজ হচ্ছে। আসলে আপনি পুরো ঘটনাটাকে কীভাবে দেখছেন? ধন্যবাদ সাইফুল ভাই, আপনার সাথে অনেকদিন পরে বসলাম, এই জন্য আপনাকে অভিনন্দন। আর এসিটিভির দর্শকদের অভিনন্দন যারা দেখছেন আজকে লেট এডিশন। আসলে সাইফুল ভাই, আজকে আমরা বিশেষ করে আমি পার্সোনালি বলবো খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি। আমাদের অত্যন্ত প্রিয়ভাজন সহকর্মী বলবো, বিশেষ করে শব্দ সৈনিক হিসেবে আমরা যাকে অসংখ্যবার আমি যার সাথে টকশো করেছি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বন্ধুবৎসলের মতো আমাকে তিনি স্নেহ করতেন, ডক্টর পিয়াস করিম কিন্তু আজ আমাদের মাঝে আর নেই। আজকে সকালেই উনি না ফেরার দেশে চলে গেছেন।
তার এই মৃত্যুতে শুধু তার পরিবারের এই শোক মানে শোকটা নেওয়ার ক্ষমতা আছে কিনা আমি জানি না। রব্বুল আলামিন যাতে সেই শোকটা শক্তিতে রূপান্তরিত ক্ষমতা তাদেরকে দেন। কিন্তু আমি শুধু একটি কথাই বলবো যে পিয়াস ভাই হয়তো চলে গিয়েছেন, কিন্তু একজন অরাজনৈতিক ব্যক্তি সমকালীন টক শোতে তাকে নিয়ে অনেকের অনেক রকম দৃষ্টিভঙ্গি ছিল। কেউ তাকে পছন্দ করতেন, কেউ পছন্দ করতেন না। কিন্তু ব্যক্তি পিয়াস করিমের উনি অজাত শত্রুর একজন মানুষ ছিলেন, ব্যক্তি পিয়াস করিমের। এবং এই ব্যক্তিকেও কিন্তু নানা রকমের ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যেতে হয়েছে। বিশেষ করে এই নির্বাচনকালীন ব্যবস্থাতে আমরা দেখেছি তার বাড়িতে হামলাও হয়েছে। তো আমি আজকে ওই প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু তার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে আমি বলছি আগামীকালই যতদূর সম্ভব মনে পড়ে মঙ্গলবারই বোধ হয় ওনার লাশ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে নাগরিক শোকের জন্য। দেওয়ার কথা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বোধহয় বলেছে যে দেওয়া হবে না। সাইফুল ভাই, আমি একটা শুধু কথা বলবো, মানে সবারই যাতে সুমতির উদয় হয়, কারণ আমাদের সবারই কিন্তু একদিন না ফেরার দেশে যেতে হবে। সুতরাং আমরা যত এই জায়গাটাতে যাতে রাজনীতির বাইরে থাকার চেষ্টা করি। মানুষের মৃত্যুটা এমনই একটা অমোঘ নিয়তি, অমোঘ সত্য, যে সেটার টেস্টটা কিন্তু সবাইকে আমাদের পেতে হবে। সুতরাং আমরা অন্তত ওই জায়গাটাতে যাতে রাজনীতি না করার চেষ্টা করি, এটা সবার প্রতি আমার একটা স্বনিবন্ধ অনুরোধ থাকলো। আমরা সবাই চেষ্টা করব নিজেদের মধ্যে ন্যাশনালিটিটাকে জাগ্রত করার জন্য। শহীদ মিনারটা তো একটা রাজনৈতিক না, আমাদের শহীদ মিনারটা হচ্ছে কি আমাদের একটা শক্তির জায়গা। শক্তির জায়গাটা বলতে এই সেন্সে বোঝাবো রাজনৈতিক শক্তির জায়গা, ধর্মের কোনো ধর্মে না, ধর্মীয় ক্ষেত্রে না। এটা হচ্ছে যেহেতু এটা নাগরিক শোকের মতো সবারই এখানে দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে যে এখানে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন, সেই জন্য শহীদ মিনারকে বেছে নেওয়া। এটা যদি মসজিদে রাখা হয়, আপনি যদি রিলিজিয়াস সেন্টিমেন্ট নিয়ে বলেন তাহলে তো শহীদ মিনারকে আলাদা রাখতে হবে, এটার মধ্যেই আনা যাবে না। না, আমি যেটা বলেছি শহীদ মিনারের আমাদের জন্য প্রতীকী একটা সিম্বল বলা হয়, যে যারা 52 ভাষা আন্দোলন যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করার স্বার্থে। এটা ইট ডাজেন্ট মেক সেন্স যে দ্যার ইজ এনি কনফ্লিক্ট বিটুইন রিলিজিয়ন অ্যান্ড শহীদ মিনার। আমি পার্সোনালি কোনো কনফ্লিক্ট দেখি না, তা সেটা নিয়ে হয়তো মতান্তর থাকতেই পারে অনেকে বিজ্ঞজনদের মধ্যে। তো আমার প্রশ্নটি হচ্ছে, এটা যে উদ্যোগটি নেওয়া হয়েছে, ইতিপূর্বে অনেক ব্যক্তির লাশ আমরা শহীদ মিনারে দেখেছি, অনেক জাতীয় নেতৃবৃন্দটা দেখেছি, অনেক অধ্যাপকের ক্ষেত্রে দেখেছি। সুতরাং এই পিয়াস করিম সাহেবের ক্ষেত্রে যাতে এরকম কোনো ব্যত্যয় না ঘটে এবং এটা নিয়ে যাতে শুধু শুধু জল ঘোলা করার কোনো ব্যবস্থা না হয়, এটা হচ্ছে আমার তাদের সবার প্রতি স্বনিবন্ধ অনুরোধ। আর ব্যক্তি পিয়াস করিমের বিরুদ্ধে যদি কারো কোনো অভিযোগ থেকে থাকে, সেটা তো উনি এখন সেটা ঊর্ধ্বে চলে গিয়েছেন তার মৃত্যুর পরে বলে আমি বিশ্বাস করি। এখন আপনি যে কথাটা বলার চেষ্টা করছিলেন সেটা হচ্ছে যে লতিফ সিদ্দিকী সাহেবের শেষ কোথায়, তার এই ঘটনার শেষ কোথায়। আসলে আমরা এমন একটা দুর্ভাগা জাতি যাদের আসলে মানে এরকম সমস্যা যাদের পিছু ছাড়তে চায় না। আমরা একজন রাজনীতিবিদদের কাছ থেকে কি আশা করি? লতিফ সিদ্দিকী কিন্তু বয়সে আমাদের প্রত্যেকেরই, যারা যারা মানুষের রাজনীতি করেন প্রত্যেকের মধ্যে বলা যায় উনি একজন অন্যতম বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ। বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি দলের প্রেসিডিয়াম কমিটির সদস্য উনি, সরকারের অন্যতম প্রভাবশালী মন্ত্রী। এবং আমরা স্বীকার করি না করি, সর্বশেষ যে ভোটারবিহীন নির্বাচন হলো, এই নির্বাচনেও কিন্তু উনি অটোমেটিকলি নির্বাচিত হয়েছেন। তার মানে উনি সেই হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আছেন। এতগুলি দায়িত্ব যার কাঁধে, তিনি কিভাবে এরকম অবর্চিনের মতো কথা বলেন? আমি অপুদির কথা একটু আশ্চর্য হয়েছি, বিস্মিত হইনি, আশ্চর্যিত হয়েছি। উনি বলছেন প্রধানমন্ত্রী জানেনই না উনি আমেরিকায় গেলেন। হায় রে, কি সেলুকা আছে বাংলাদেশ! প্রধানমন্ত্রী, তার এক মন্ত্রী, তার পিছু পিছু হোক, তার আগে হোক, তার পরে হোক, মন্ত্রিসভার কোন সদস্য কোন দেশে যাবে, কখন যাবে, বিং এ প্রাইম মিনিস্টার, ইট ইজ হার ডিউটি। এবং তার শুধু নট অনলি দ্যাট, তার যে এন্টায়ার যে তার সারাউন্ডিং যে ফোর্স আছে, বিভিন্ন এনএসআই আছে, ডিজিএফআই আছে, ডিরেক্টিভ ব্রাঞ্চ আছে, তারা প্রতিনিয়ত তাকে আপডেট করবে যে কোন মন্ত্রী দেশ ছাড়ছেন, কে দেশে আসছেন, কে কোথায় কোন অ্যাসাইনমেন্ট যাচ্ছে, এটা তার জানা, তাকে কনফার্ম করা, এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে। আপনাকে একটু থামাবো, আমি দিদিকে জিজ্ঞেস করবো। দিদি, আমার জানা নাই, আপনি তো সরকারের কাছের লোক, আপনি জানেন আগে একটা নিয়ম ছিল যে মন্ত্রী কেউ বাইরে গেলে প্রধানমন্ত্রীর পারমিশনটা আগে নিতে হয়। এখন কি সেই নিয়মটা আছে কিনা? না না, পারমিশনের তো মন্ত্রণালয়ের কাজে মিনিস্টার গেলে সেটা ইনফর্ম করার নিয়ম আছে। আমি বলেছি কথাটা যে মাননীয় মন্ত্রী
সফর সঙ্গী তিনি ছিলেন না। আমরা বিভিন্ন আচ্ছা, সফর সঙ্গী পত্রিকাতে ছিলেন না। আচ্ছা। বিভিন্ন জায়গায় যে কথাটি এসেছে যে প্রধানমন্ত্রী সফর সঙ্গী হয়ে তিনি সেখানে, আমি সেটি ক্লিয়ার করতে চেয়েছি যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি সফর সঙ্গীর তালিকায় তার নাম ছিল না, সফর সঙ্গী হয়ে তিনি যাননি। তিনি মেক্সিকোতে পুরস্কার আনতে গিয়েছিলেন, এটি মাননীয় প্রধানমন্ত্রী জানেন, কিন্তু নিউ ইয়র্কে যে যাবেন সেটি তিনি জানতেন না। এবং ওখানে গিয়ে দেখা করবার পরে তিনি বলেছেন যে আমি একটু আগে এখানে এসেছি, সেখান থেকে যাব। এখন ওনারা সব কথার মধ্যে একটি বিকৃতভাবে কথাটাকে উপস্থাপন করতে আচ্ছা, চান। উনি যা বলছিলেন আপনার কাছে দিদির কথাটাকে আমি তো ধরেই নেই, যদি বিকৃত তথ্য হয়েও থাকে, আমি দিদি যখন বসিরামপুরের কথা লিখে ফেলেছিলাম, প্রধানমন্ত্রী জানেন না যে তিনি নিউ ইয়র্কে আছেন, আমি শুধু সেটাই বলেছি, আমি নিজের তথ্যটা বলিনি, দিদির কথাটাই বলেছি। এখন প্রশ্নটি হচ্ছে কি, আমরা আলোচনা করলে একটা প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানাতে হবে কিরকম ভাবে, যে উনি লতিফ সিদ্দিককে দল থেকে বহিষ্কার করার ব্যবস্থা করেছেন, মন্ত্রিপরিষদ থেকে বাদ দিয়েছেন। আমি শুধু সাইফুলকে একটা প্রশ্ন করি, দিদিকেও করি, আপনিও একটু জেনে রাখেন। বাংলাদেশের না, শুধু বিশ্বের যে কোনো দেশের যদি সংসদীয় গণতন্ত্র বজায় থাকে, প্রধানমন্ত্রী কোনো মন্ত্রীকে বাদ দেওয়া, অ্যাড করা বা রিশাফেল করা, এটা তো তার রুটিন ওয়ার্কের মধ্যে, আমি যতটুকু জানি, যতটুকু আমি আইনের ছাত্র হিসেবে পড়াশোনা করেছি, এটা কোনো পানিশমেন্টের মধ্যে পড়ে বলে আমি আর কখনো শুনি নাই। এই প্রথমবার লতিফ সিদ্দিকীর ক্ষেত্রে শুনলাম এটা নাকি শাস্তি। তারপরে আসুন, না, স্যাক করা তো শাস্তি, আমরা স্যাক বলছি নো, ইউ ক্যান নট। আপনি যদি সংসদীয় গণতন্ত্র বিশ্বাস করেন, আপনি কখনো বলতে পারবেন না একজন মন্ত্রীকে বাদ দেওয়া কখনো শাস্তির মধ্যে পড়ে না। মন্ত্রী হওয়াটাও তার রুটিন ওয়ার্কের মধ্যে পড়ে। তাকে মন্ত্রী, প্রধানমন্ত্রী চাইলে যে কোনো ব্যক্তিকে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী নিয়োগ দিতেও পারেন, বাদও দিতে পারেন। এই জন্য কারো কোনো গোসা হওয়ার সুযোগ নাই আইনগতভাবে, এটা কোনো শাস্তির মধ্যে পড়ে না, এবং আইনের ভাষাও কখনো পানিশমেন্ট শব্দটা উল্লেখ থাকে না ওখানে। সেকেন্ডলি আসেন, দিদি বলেছেন উনি কিন্তু আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। প্রেসিডিয়াম সদস্য হিসেবে সেই দলের সভানেত্রী হচ্ছেন ব্যক্তি শেখ হাসিনা। আমি প্রধানমন্ত্রী বলবো না এই ক্ষেত্রে, আবার দলের যেহেতু চলে আসছি, ব্যক্তি শেখ হাসিনা। এখন এই প্রেসিডিয়াম কমিটি থেকে বা দলের কোনো কর্মীকে বহিষ্কার, আবিষ্কার, কোনোভাবে কোনো কিছু করতে চাইলে, এটাও দলের সভানেত্রী হিসেবে এটাও তার রুটিন ওয়ার্ক, এটাও পানিশমেন্টের মধ্যে পড়বে না। এটা অ্যাকর্ডিং টু যে আপনি যদি আপনার একজন নেতা এখনো নেতাও হতে পারে, আবার কর্মীও হিসেবে থাকতে পারে, কোনো সমস্যা কিছু নেই। প্রশ্নটি হচ্ছে এইটাও কিভাবে আপনি তাকে শাস্তি হিসাবে গণ্য করবেন। এখন এই দুটো জিনিস ছাড়া আর বাকি যেটা সম্পাদন হয়েছে সেটা হচ্ছে জনগণের স্বতঃস্ফূর্ত পার্টিসিপেশন। কি, আমি ব্যক্তিগতভাবে একটা মামলা করেছি, আপনি করেছেন, দিদি করেছে, এরকমভাবে বিকৃতভাবে 2 ডজনের মতো বিরুদ্ধে মামলা হয়েছে। সেখানে কিন্তু মামলা হয়েছে বাংলাদেশ পেনাল কোডের বিধি অনুযায়ী। সেখানে কিন্তু আমরা কোথাও দেখিনি রাষ্ট্র উপযাচক হয়ে কোনোভাবে ইন্টারফেয়ার করে এখানে ব্যক্তি, যেহেতু ওনারা বলছেন যে তার ব্যক্তিগত মত, যেহেতু ওনারা বলছেন লতিফ সিদ্দিকী সাহেবের ব্যক্তিগত মত এটা, সুতরাং একজন ব্যক্তির ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে শুধুমাত্র সিম্পল কটূক্তি করার জন্য আমরা দেখেছি অনেকের, তন্ময় মল্লিকের 7 বছরের জেল হয়ে গিয়েছে ইনস্ট্যান্টলি। সেখানে কোনো প্রসিডিংসও হয়েছে, প্রসিডিংস অনুযায়ী ট্রাইব্যুনাল অনুযায়ী সাধারণ ধরায় তার নামে মামলা হয়ে শাস্তি হয়ে গিয়েছে। এখন লতিফ সিদ্দিকী যদি ধর্মীয় অবমাননা করে থাকেন, এটা যদি প্রধানমন্ত্রী মিন করে থাকেন যে উনি ভুল করেছেন, ভুল হওয়ার সুযোগ নেই। কেন? উনি অপরাধ করেছেন। আজকে যদি এই অপরাধটি আমি ব্যক্তি ব্যারিস্টার পারভেজ আহমেদ করতাম, আপনি ব্যক্তি সাইফুল হুদা করতেন, এই ব্যক্তি অপু উকিল করতেন, তাহলে তার বিরুদ্ধে প্রসিডিংসটা কি হতো? দেশের যে আইন আছে প্রচলিত, সেই আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রসিডিংসটা হতো, প্রসিডিউরটা এগোতে। কিন্তু আমরা এখানে দেখছি যে আইন এখানে থেমে গেল। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার এবং দল থেকে বহিষ্কার, এটাকে শাস্তি হিসেবে দেখিয়ে জনগণকে শান্ত করার একটা প্রবোধ দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং লতিফ সিদ্দিকী কিন্তু গতকালও আমরা নিউজ পেপার দেখেছি, প্রথম আলোতে একটা ইন্টারভিউতে দেখেছি, উনি বলেছেন এখনো আমি মন্ত্রী পদে বহাল আছি, এখন আর নেই, আজকে আর নেই। তার মানে কি, গতকাল পর্যন্ত এবং এই গত দিন পর্যন্ত লতিফ সিদ্দিকীর সমস্ত কর্মকাণ্ড ছিল বিং এ মিনিস্টার, বিং এ এমপি এবং বিং এ আওয়ামী লীগের, বিং এ বঙ্গবন্ধু সৈনিক হিসেবে। এখন আরেকটা শব্দ যোগ করা যায়, সেটা হচ্ছে বিং এ মুসলিম। এখন প্রশ্ন আসতেছে যে ব্যক্তি এই কাজ করার পরে সে কিন্তু উপতি বলতে পারবে না যে লতিফ সিদ্দিকী আর বঙ্গবন্ধুর অনুসারী নয়। আপনি তাকে বলতে পারবেন না যে বাংলাদেশের পার্লামেন্টের এখন আর মেম্বার নয়, স্টিল হি ইজ এ মেম্বার অফ পার্লামেন্ট। তাহলে এই যে ব্যক্তি লতিফ সিদ্দিকী বলে
তাকে যে বাইপাস করার যে চিন্তা আমরা করছি বা আমার বন্ধু করার চেষ্টা করছেন, এটা কি আদৌ কোনো, এটাকে ডাবল স্ট্যান্ডার্ড নীতি হয়ে যাচ্ছে না? এবং এটাকে আইন গৃহীত অপরাধ হয়ে যাচ্ছে না? আজকে আমরা যদি এই অপরাধে যদি অন্যজন ব্যক্তিকে শাস্তি দিতে পারি, তাহলে এই অপরাধের জন্য লতিফ সিদ্দিকীর শুধুমাত্র বহিষ্কার আবিষ্কার লতিফ সিদ্দিকী মেম্বারশিপ নিয়ে যে ডিবেটটা আছে ওইটা নিয়ে আলাপ করবো, কিন্তু একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। আরএফএল থ্রেড পাইপ লেট এডিশন এই পর্যায়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভি রাতের আয়োজন আরএফএল থ্রেড পাইপ লেট এডিশন। আমাদের আজকের বিষয় লতিফ সিদ্দিকীর ঘটনার শেষ কোথায়। দিদি, আপনাকে জিজ্ঞেস করব যে লতিফ সিদ্দিকীর সদস্যপদ নাই আওয়ামী লীগ থেকে, মন্ত্রিত্ব নাই, এই পর্যায়ে একটা বড় ডিবেট উঠেছে যে ওনার পার্লামেন্ট মেম্বারশিপটা থাকবে কি থাকবে না, আপনি কি মনে করেন? দেখেন, আমাদের সেন্ট্রাল কমিটির মিটিংয়ে ওনার প্রাথমিক যে সদস্য পদ সেটিকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং 7 দিনের জন্য নোটিশ প্রদান করা হয়েছে। তো আজকে নোটিশ চলে গেছে, 7 দিনের মধ্যে উনি উত্তর না দিলে সে আবার সেন্ট্রাল কমিটির মিটিংয়ে ওনাকে এটা তো প্রসেসের ব্যাপার, এখন এটা আমাদের মহান সংবিধানে আছে যে প্রাথমিক সদস্য পদ গেলে সেই দলের সংসদ সদস্য থাকবে না। এখন ওখানে আরেকটি কথা আছে 70 অনুচ্ছেদে, সেখানে বলা হয়েছে যে কোনো একটি দল থেকে নির্বাচিত সংসদ সদস্য যদি ব্যক্তিগতভাবে পদত্যাগ করেন এবং দলের বিপক্ষে ভোট দেন, সংসদে ভোট প্রদান করেন, তাহলে তিনি সদস্যপদ একটাও নাই না, দুটো যেহেতু নাই সেহেতু এখন এটা নির্বাচন কমিশনের কাছে তার এই বিষয়টা যাবে এবং নির্বাচন কমিশন ডিসাইড করবে তিনি সংসদ সদস্য থাকবেন কি থাকবেন না। কিন্তু কথাটা হলো এটি তো আইনের বিষয়। আওয়ামী লীগ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হলো সেটির জন্য আমাদের ব্যারিস্টার পারভেজ সাহেব বিএনপির প্রতিনিধি হিসেবে এখানে আসছেন কথা বলবার জন্য। আমি তার কাছ থেকে আশা করেছিলাম তিনি বলবেন, আজকে অন্তত একটু ধন্যবাদ জানাবেন, আওয়ামী লীগকে ধন্যবাদ জানাবেন, মাননীয় প্রধানমন্ত্রীকে তিনি কৃতজ্ঞতা জানাবেন যে এই কাজটি করে একটি উদাহরণ সৃষ্টি করেছেন। কারণ আমরা বিগত দিনে দেখেছি যে স্বরাষ্ট্রমন্ত্রী 2001 সালে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ধর্মীয় হিন্দু সম্প্রদায়ের উপর আঘাত হানা হয়েছে, মন্দির ভাঙচুর করা হয়েছে। 2002 সালে হিন্দু সম্প্রদায়ের লোকজন দুর্গাপূজা বয়কট করেছিল, বাংলাদেশে কোনো দুর্গাপূজা হয়নি সেদিন, ঘট পূজা করেছিল কালো কাপড়ে ঘট বেঁধে প্রতিবাদ স্বরূপ। সেদিন তখনকার বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল এটি একটি রাজনৈতিকভাবে তারা একটি স্ট্যান্ডবাজি করছে, কোনোদিনই মন্দিরে গিয়ে সমবেদনা করে নাই। কেন করেছিল এটা? 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় আসলো তখন কিভাবে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা চালিয়েছে এবং বিএনপি নেত্রী তৎকালীন প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে কোথাও কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি। তো যে কোনো মানুষের ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত করার পর সেটিকে নিয়ে যে তামাশা করা সেটি বিএনপি করেছে, কিন্তু আমরা কি তার কোনো প্রতিকার পেয়েছি? বাংলাদেশের মানুষ কি দেখেছে যে তার বিরুদ্ধে বিএনপি কোনো ব্যবস্থা গ্রহণ করেছে? এই স্বাধীনতার পরে যতবার ধর্মীয়ভাবে মানুষকে অ্যাটাক করা হয়েছে বিএনপি থেকে করেছে, নেতৃত্ব দিয়ে করেছে, উস্কানি দিয়ে করেছে, রাজনীতিতে ধর্মের ব্যবহার করেছে, নির্বাচনে জয়ী হবার জন্য ধর্মকে বিভিন্নভাবে ব্যবহার করা হয়েছে এবং ধর্মীয় সংখ্যালঘুদের তাদেরকে ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত করা হয়েছে। আমরা তো দেখি নাই। আজকে আমরা দেখেছি যে ধর্ম নিয়ে রাজনীতি করা বা ধর্মকে অবমাননা করা, মানুষের সেন্টিমেন্টে দুর্বল যে সেন্টিমেন্ট আমরা ধর্ম পালন করি সেখানে যে আঘাত করা, সেটি যদি কেউ করে থাকে যত বড় পর্যায়ে থাকুক তার নিস্তার নেই, রক্ষা নেই। দল তাকে ঘৃণা করে, অবজ্ঞা করে, অবহেলা করে, তাকে বহিষ্কার করে। এই যে উদাহরণ, এটি তো বাংলাদেশের ইতিহাসে বিরল। এখান থেকে বিএনপির শিক্ষা নেওয়ার আছে যে কাউকে কারো ধর্মের অনুভূতিতে আঘাত করা ঠিক না, ধর্মকে পুঁজি করে রাজনীতি করা ঠিক না। আমি মনে করেছিলাম আজকে ব্যারিস্টার পারভেজ সাহেবের কাছ থেকে সে কথাটি শুনবো। এবং দেখেন উনি যে লতিফ সিদ্দিকী প্রসঙ্গে কি কথাগুলো বললেন আমি কিন্তু ঠিকমতো বুঝতে পারিনি, কারণ উনি নিজেও জিনিসটিকে বিএনপির পক্ষ নিয়ে বলতে গিয়ে
তালগোল পাকিয়ে ফেলেছেন। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে এইভাবে করলে ভালো হতেন, এই করলে ভালো হতেন। আচ্ছা আমি বলছি, আপনি বলবেন, আমি বললেন যে মামলা করলে ভালো হতো, মামলা না করলে ভালো হতো, ব্যক্তি লতিফ, অনেকগুলো কথা বলেন, কিন্তু ক্লিয়ার কিছু বলেন নাই। আচ্ছা মামলা যদি করতে হয়, আমাদের সেন্ট্রাল কমিটি বলেছে, উনি এখন দায়িত্ব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছে আব্দুল লতিফ সিদ্দিকী কি করেছেন তার দায়িত্ব তাকে নিতে হবে, দল নিবে না, সরকার নিবে না। এখন আপনারা যদি লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা করতে চান, বিএনপি থেকে একটা মামলা করেন। কিন্তু দিদি এই যে 22টা মামলা কেন হলো? 22 বেশি মামলা হয়েছে যারা ধর্মানুভূতিতে আঘাত পেয়েছে তাদের পক্ষ থেকে মামলা হয়েছে। আপনারা টকশোতে বসে কথা বলছেন বিএনপির প্রতিনিধি হিসেবে, একটা মামলা করেন তার বিরুদ্ধে। আওয়ামী লীগ থেকে যা করার করছে তা আপনারা মামলা করেন। আমি তো মনে করি যে আপনারা মামলা না করে খুশি হয়েছেন, পারলে আব্দুল লতিফ সিদ্দিকীর সাথে যোগাযোগ করবেন। আপনারা ঘোলাটে করবার জন্য পরিস্থিতি হয়েছে অতীতে এরকম ঘটনা, আপনারা অপেক্ষায় ছিলেন এবং তার কারণটা কি দেখেন, আপনারা অপেক্ষায় ছিলেন যে এইরকম মাননীয় প্রধানমন্ত্রী একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, তিনি বর্তমান বিশ্বে যত রাষ্ট্রপ্রধান আছে তাদের চেয়ে তিনি অন্যতম একজন রাষ্ট্রপ্রধান, যিনি আজকে আমেরিকার বারাক ওবামা যখন কলেজের ছাত্র, তিনি তখন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, ওই ডেভিড ক্যামেরুন যখন স্কুলের গণ্ডি পার হয় নাই, তখন মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, ছাত্র জীবন থেকে রাজনীতি করে করে এ পর্যায়ে এসেছে। তার মতো অভিজ্ঞ রাজনীতিবিদ পৃথিবীর রাষ্ট্রনায়কদের মধ্যে কোথায় আছে খুঁজে বের করেন। তিনি তাৎক্ষণিকভাবে এটিকে দক্ষ হস্তে মোকাবেলা করেছেন, পরিস্থিতিকে সামাল দিয়েছেন। বিএনপি ভেবেছিল, বিএনপি এটাকে নিয়ে খেলাধুলা করতে চেয়েছিল, বিএনপি মনে করেছিল যে এইটার উপরে ভর করে কিছু একটি করা যায় কিনা, আবার একটু ক্ষমতার আলোর ঝিলকানি দেখা যায় কিনা, এটাকে নিয়ে তারা একটি জনগণ তো তাদের কথা সাড়া দেয় না, মনে করেছে এই ধর্মানুভূতিতে আঘাত, এটার কারণে কোনো জনগণ আসে কিনা বা তাদের সঙ্গে একটু তাল মিলে কিছু করা যায় কিনা। এটা তো হবে না, কারণ জনগণেরও সমর্থন নাই। জনগণ জানে যে আওয়ামী লীগের লোকজন ধর্মের প্রতি তাদের আবেগ, অনুভূতি, বিশ্বাস বেশি, ধর্ম নিয়ে তারা রাজনীতি করে, ধর্ম নিরপেক্ষ দল এটি। কাজে এটি এইভাবে বললে তো হবে না। আমি ব্যারিস্টার পারভেজ সাহেবকে অনুরোধ করবো, আপনি কালকে গিয়ে 2টি মামলা করবেন আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে। আর এটা আমাদেরকে বলবেন যে 22টা মামলার কি দশা হতে পারে। আমি হুদা ভাই একটুখানি আসি, রাজনীতির বাইরে ছিলাম, এখন একটু রাজনীতি ঢুকি। দিদি বেশ একটা শব্দ আছে, বাংলা শব্দ, সেটা হচ্ছে মিথ্যার বেশাতি। এই শব্দটি ভাবছিলাম যে প্রয়োগ বোধহয় করা যাবে না কোথাও রাজনীতি করতে গেলে, কিন্তু আমরা দেখছি এটার প্রয়োগ হচ্ছে এবং আমি সেটা সাক্ষীও হয়ে গেলাম। এখন কোথায় আয়ুব খান আর কোথায় খিলিপান, এই শব্দটিও এখানে প্রয়োগ হয়। লতিফ সিদ্দিকীর পাহাড় সম অপরাধের কাছে বিএনপির ওই যে ওনার কথা অনুযায়ী সে সোকল স্বরাষ্ট্রমন্ত্রী, আমি জানি না কার কথা উনি বললেন, উনি দুগ্ধপোষ্য শিশু। কারণ লতিফ সিদ্দিকী শুধু বলেনই নাই, উনি বলেছেন প্রধানমন্ত্রী বললে আমি উইথড্র করে নিব। আর উনি যে গল্পটা বললেন 2001 সালের গল্পটা, এত বড় ঘটনা ঘটলো, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এত কিছু করে ফেললো, ওনার নামে তো 22-25টা মামলা হওয়ার কথা ছিল, উনি ধর্মীয় অনুভূতিতে এভাবে আঘাত দিলেন। আর ওনারা যে ঘটপূজা করেছেন, আমি শ্রদ্ধা রেখেই বলছি, সে সময় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তথা পূজা উজ্জীবন পরিষদ, এটা নিয়ে অনেক ধরনের কথা আছে, পলিটিক্যালি মোটিভেশন নিয়ে অনেক প্রশ্ন আছে, আমি সেখানে যেতে চাই না। কিন্তু দিদি যখন লতিফ সিদ্দিকীকে ডিফেন্ড করার জন্য উনি যখন 2001-এ চলে যান, লতিফ সিদ্দিকী ডিফেন্ড করেন না, উনি গভর্নমেন্টকে ডিফেন্ড করেছেন। কাকে? গভর্নমেন্টের পক্ষে ডিফেন্ড করেছেন। লতিফ সিদ্দিকী পার্সোনাল ইন্ডিভিজুয়ালি ডিফেন্ড করেন না। না, এই লতিফ সিদ্দিকী গতকালের আগের দিন পর্যন্ত নমস্য ব্যক্তি ছিলেন। এই লতিফ সিদ্দিকী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিল। আপনারা লতিফ সিদ্দিকীর পক্ষে যাচ্ছেন, তাদের সঙ্গে যোগাযোগ করতেছেন, এটা খবর আছে। আওয়ামী লীগের সংসদীয় উপনেতা, উনি ওনাদের আওয়ামী লীগের প্রচার সম্পাদনের একজন ব্যক্তি ছিলেন, আগে উনি জঙ্গলমন্ত্রী ছিল, ডক্টর হাসান মাহমুদ। ওনাকে বললেন উনি হচ্ছে স্মরণকালের শ্রেষ্ঠ বেয়াদব, অন রেকর্ডে বলছি আমি, টিভিতেও সেটা প্রচার হয়েছে। এখন টাইটেলমেন্টটা আমি বলছি যে কার কোন পদবিটা প্রাপ্য, এটা কিন্তু ওনারাই ঠিক করে দেন। লতিফ সিদ্দিকীর মতো এত বড় ধর্মদ্রোহী ব্যক্তিকে যে কোনোভাবেই আজকে গভর্নমেন্ট থেকে বিদায় করে দিয়ে তৃপ্তি ঢেকুর গেলার কোনো সুযোগ নেই। উনি সংবিধান লঙ্ঘন করেছেন। সংবিধান লঙ্ঘন করার জন্য লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে রাষ্ট্র কর্তৃক কোনো মামলা হয়েছে কিনা আমি প্রশ্ন রেখেছিলাম আপনার কাছে। উনি যখন ওথ নিয়েছেন মন্ত্রী হিসাবে, সংসদ সদস্য হিসাবে, উনি বলেছেন কারো প্রতি রাগ অনুরাগ হয়ে
আমি কোনো রকম কাজ করব না। উনি যখন একটা ধর্মগোষ্ঠীর বিরুদ্ধে যখন উনি অবস্থান নিলেন, তখন উনার সংবিধান লঙ্ঘনের দায়ে ওনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হওয়া উচিত ছিল। আর আমি ভালো মতোই জানি, রাষ্ট্রদ্রোহী মামলা করতে হলে রাষ্ট্রের অনুমোদন লাগে এবং রাষ্ট্র কর্তৃক সে মামলা করতে হয়। এটা ব্যক্তি ব্যারিস্টার পারভেজ, ব্যক্তি সাইফুল হুদা, ব্যক্তি অপু উকিলের কোনো ম্যাটার না। এটা রাষ্ট্রদ্রোহী মামলা হবে না, ব্লাসফেমি মামলা হবে না। ব্লাসফেমি মামলাটা আরেক জিনিস, ওইটা হবে শুধুমাত্র ধর্মের অনুভূতিতে আঘাত করার জন্য পেনাল কোড অনুযায়ী, সেটা রাষ্ট্র কর্তৃক অনুমোদন হতে হবে। এটা এখানে সংবিধান লঙ্ঘন হলো কোথায়? সংবিধান লঙ্ঘন হয়েছে খুব সুস্পষ্টভাবে। উনি ছিলেন কি ক্যাবিনেট মিনিস্টার, ফুল মিনিস্টার ছিলেন। উনি শপথ নিয়ে ওথ নিয়েছেন, শপথ ভঙ্গ করার জন্য ওনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হবে। আমি বিং এ লয়ার, আমি অ্যানাউন্স করছি, আমি বলছি দায়িত্ব নিয়ে, আপনি যে কোনো একজন এই সংবিধান জানেন তাকে জিজ্ঞেস করলে সে বলে দিবে যে সংবিধান লঙ্ঘন উনি কেমন করে করেছেন, খুব সিম্পল ভাবে। আমি যখন শপথের ভঙ্গ, আমি যখন বিচারপতি হই, যে আমার দেশে যেই শাখাগুলি আছে যেখানে আপনাকে ওথ নিয়ে কাজটা করতে হয়, সেখানে উনি সুস্পষ্টভাবে ওনার শপথটা উনি ভঙ্গ করেছেন। শপথ ভঙ্গ করা মানে সংবিধানের উপর শপথ করেছেন উনি। যখন উনি সংবিধানের শপথ ভঙ্গ করলেন, তখন অটোমেটিকলি ওনার নামে, ওনার বিরুদ্ধে রাষ্ট্র মামলা করবে। আর দিদি আমার কথা কেন জানি একটু বুঝতে পারেননি, কারণ বুঝতে পারেননি এই জন্য যে আমি কথাগুলি বলেছিলাম বঙ্গবন্ধু সৈনিকের বিরুদ্ধে, ব্যক্তি লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে না। কারণ লতিফ সিদ্দিকী কোনো ব্যক্তি মানুষ না। লতিফ সিদ্দিকী যখন বক্তব্য রেখেছিলেন, দ্যাট টাইম হি ওয়াজ এ মেম্বার অফ পার্লামেন্ট, এই অবৈধ পার্লামেন্টের সে মেম্বার ছিল। এবং আমি তো সাইফুল ভাই আরো আশ্চর্য হলাম, আপনি যখন প্রশ্ন করলেন ওনার মেম্বারশিপ থাকবে কি থাকবে না, আমি তো মনে করি এই অবৈধ পার্লামেন্টে উনি থাকবেন কি থাকবেন না, ইটস ইম্যাটেরিয়াল ফর আস। ম্যাটার করে সেটাই, উনি কিন্তু একটা জিনিস কিন্তু আমাদের কাছে বলেছেন লতিফ ভাই, লতিফ সিদ্দিকী সাহেব কি বলেছেন, উনি বলে দিয়েছেন যে প্রধানমন্ত্রীর একজন বিশেষ উপদেষ্টা আছেন, সে একটা অ্যামাউন্টের কথা বলেছে যে সে অ্যামাউন্ট সে এটা মাসিক ভিত্তিতে নেয়। আমি মনে করি এই কথাটা আসার পরে আজ পর্যন্ত কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ দেখিনি এটা রিজয়েন্ডার দেওয়া, এটার প্রতিবাদ করা বা এটা ক্লারিফাই করা যে না লতিফ সিদ্দিকী ভুল বলেছেন, তথ্য বিভ্রাট ছিল, মূল জিনিসটা হচ্ছে এটা। আমরা এরকম কিছু দেখিনি। হ্যাঁ এসেছে, আমি এটা আপনাকে এটা নিয়ে ডিটেলস একটু আলাপ করতে চাচ্ছিলাম পরের পর্বে, কিন্তু যেহেতু আপনি এটা এনে ফেলেছেন, এটা উনি বলেছেন যে আমার বক্তব্য খণ্ডিতভাবে কেন প্রকাশ করা হলো। এক, ব্যক্তিগত বিশ্বাসের কথা বলেছি এবং উনি এখনো স্ট্যান্ড করছেন মন্ত্রী হিসেবে, উনি বলেন ব্যক্তি হিসেবে তুমি বলেছেন। এখানে একটা কথা আসে পড়ে, আপনি আমি শেষ করে নিই, সেটা হলো যে আমাদের এখানে যতগুলি ডিবেট এই পর্যন্ত হয়েছে, আমরা সব জায়গায় কিন্তু ওই যে আপনি আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এটার আগে পরে কিন্তু আমরা কেটে ফেলেছি বলে ওই জিনিসটা এসেছে। এবং যদি পুরাটা কেউ শুনতো তাহলে কখনোই এটা ডিবেটেবল কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েট হতো না। এমনও এই লতিফ সিদ্দিকী বলেছেন যে তার বক্তব্য আরো আগে পরে অনেক কিছু ছিল যেটা পুরাটা শুনলে হয়তো এটা হতো না। আপনি এটা ক্লারিফাই করুন, কিন্তু তার আগে আমরা একটা ছোট বিরতি নিয়ে নিই, তার বিরতি এসে আপনার থেকে শুরু করব। দর্শক, আরএফএল থ্রেড পাইপ লেট এডিশনে এই পর্যায়ে নিচ্ছে আরেকটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক দেখছেন এসএটিভি রাতের আয়োজন আরএফএল থ্রেড পাইপ লেট এডিশন। আমাদের আজকের বিষয় লতিফ সিদ্দিকীর ঘটনার শেষ কোথায়। ব্রেকে যাওয়ার আগে পারভেজ ভাই আপনাকে জিজ্ঞেস করছিলাম যে মানে লতিফ সিদ্দিকীর নিজে বলেছেন যে তার বক্তব্যটা খণ্ডিতভাবে মিডিয়াতে এসেছে, পুরাটা যদি আসতো তাহলে কোনো ডিবেট হতো বা কন্ট্রোভার্সি হতো না। এই জিনিসগুলি আমরাই বা কেন এত এইভাবে এই জিনিসটা কিন্তু লতিফ সিদ্দিকী সাহেব যদি বলে থাকেন, তাহলে গভর্নমেন্টের একজন মিনিস্টার হিসেবে, ফুল ক্যাবিনেট মিনিস্টার হিসেবে গভর্নমেন্টের পক্ষ থেকে উচিত ছিল এটা ক্লারিফিকেশন দেওয়া যে লতিফ সিদ্দিকী এটা মিন করেননি, এটা বলেননি, এটা বলতে চেয়েছিলেন, এটা কিন্তু এরকম কোনো কিছু আমরা দেখিনি। কিন্তু এখন এটাকে আপনি কি বলবেন, অব্যবস্থাপনা বলবেন নাকি গভর্নমেন্টের সঙ্গে তার দূরত্ব বলবেন না? আবার দিদি বললেন যেখানে ষড়যন্ত্রের ব্যাপার আছে, কোনো মোস্তাক লুকিয়ে আছে কিনা, আমি ওই ষড়যন্ত্র তো বিশ্বাস করি না। লতিফ সিদ্দিকী কি বলেছে, বর্তমান জমানায় ইজ ভেরি ইজি টু অ্যাক্সেস, প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, প্রত্যেকের ইন্টারনেট অ্যাক্সেস আছে, সেখানে আপনি ইজিলি জানতে পারবেন যে উনি কি বলেছেন। যদি ওনার কোনো এডিট ভার্সন এসে থাকে
তাহলে তাকে সেটা ক্লারিফাই করতে হবে যে আমি এটা বলিনি বা আমি এটা বলেছি। এরকম কোনো শব্দাবলী রিজয়েন্ডার আমরা এখনো পরিষ্কারভাবে দেখিনি। প্রশ্নটি হচ্ছে কোনটা হুদা ভাই, দিদি যে কথাটা বললেন, দিদি একটা ফ্রিস্তি তুলে ধরলেন যে বিএনপিকে উনি বলে দিলেন যে আমরা নাকি সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধের শক্তি। এই যে কথাটি উনি আপত্তিজনক কথা বললেন, পুরো উনি এইভাবে বলি নাই, আপনি সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে বললেন যে বিএনপি অবস্থান নিয়েছে, সমস্ত অপরাধগুলি করেছে, এটা ঠিক পারভেজ ভাই এটা বলি নাই। আপনি বললেন যে সমস্ত সংখ্যালঘু শক্তির বিরুদ্ধে বিএনপি, আমি কিন্তু সে বলি নাই, সেটা বলি নাই। আপনি কিন্তু বলেছেন যে 2000 এ বিএনপি আক্রমণ করেছে, আপনি বলেছেন সংখ্যালঘুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে এবং মন্দির ভাঙচুর করেছে। ধর্মীয় হিন্দু সম্প্রদায়, আমি আপনাকে একটা কথা বলি, আপনি আগে শুনেন, ধর্মীয় সম্প্রদায়ের হিন্দু সম্প্রদায়ের নারীদেরকে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, দেশ ছাড়া করেছে এবং সেটা ডকুমেন্ট আছে। আমি আপনার কথা এগ্রি করলাম, এই সেন্সে পার্টলি এগ্রি করলাম না, যে কথা বলি সেই কথা প্রসঙ্গে আপনি কথা বলবেন। নির্বাচনের পরে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে সেটা অবশ্যই নিন্দনীয়। এটার পক্ষে দাঁড়ানোর মধ্যে কোনো শক্তি বাংলাদেশে নেই, সেটাই বলেন আপনি। সেটা আমি আরেকটু কথা বলি পরিষ্কারভাবে, শুধু সংখ্যালঘু না, যে কোনো ব্যক্তির উপরে যে কোনো অত্যাচার, সে রাষ্ট্র কর্তৃক হোক ব্যক্তি কর্তৃক হোক, এটার ব্যাপারে সাফাই গাবে এমন কোনো ব্যক্তি বাংলাদেশে এখন নেই। বাংলাদেশ অনেক এগিয়ে গিয়েছে। প্রশ্নটি হচ্ছে কি, আপনি যেভাবে মোটা দাগে বলার চেষ্টা করলেন, এটা কিন্তু আবার অন্যদের অনুভূতিতে আঘাত লাগে। শুধু ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে তো হবে না, অনুভূতিগুলো আঘাত লাগতে হবে। আমরা লতিফ সিদ্দিকী পর্যন্ত থাকি আজকে। হ্যাঁ ঠিক আছে, আমি বরং একটু ছোট্ট দিদিকে একটু মনে করে দিই, দিদির মনে থাকলে ভালো হবে এটা, কারণ পরবর্তীতে উনি তাহলে মোটা দাগে বলবেন না। যখন 1971 দেশ স্বাধীনের পরে, আমি পিরিয়ডটা বললাম না, একদম ফার্স্ট টাইমে স্বাধীনের পরে যেহেতু দিদি ভালো মতো বুঝতে পেরেছে, ওই সময়ে প্রথম বাংলাদেশের রমনা কালী মন্দির বেদখল, বেহাত এবং ভাঙচুর হয়েছে। আমি বলে দিলাম দায়িত্ব নিয়ে, দিদি যদি পারেন উনি আমাকে না করবেন যে এই ঘটনা ঘটেনি, আমি আর কিছু বললাম না। এখন তখন কিন্তু বিএনপি ছিল না। এখন প্রশ্নটি হচ্ছে, এটা দিদি মনে থাকলে ভালো হবে, এখন প্রশ্নটি হচ্ছে কি, অনুভূতির জায়গাটা কিন্তু খুব হাইপোথেটিক্যাল। এখন এই হুদা ভাই একটা কথা বলার চেষ্টা করেছিলেন যে লতিফ সিদ্দিকী সাহেবের, ওনাকে একটা ডিফেন্ড করার জায়গাটা আমরা দিতে পারতাম, তাহলে হয়তো একটা মানে এই জিনিসটার ব্যাপারে সবার একটা জানার সুযোগ হতো যে আসলে উনি কি বলার চেষ্টা করেছিলেন। দুটোভাবে এটা হয়নি। একটি কারণ হচ্ছে, দিদি বললেন যে আমরা নাকি জল ঘোলা করতে চেয়েছি, ওনারা জল ঘোলা করতে, জল পরিষ্কার রেখেছেন। যেহেতু জল পরিষ্কার রেখেছেন, ওনারা দাবি করেছেন, এই বাকিটুকু ক্লারিফাই কিন্তু ওনারা করতে পারতেন। আমরাও দেখেছি সরকারের মধ্যে ধরি মাছ না ছুঁই পানি, 1 সেকেন্ডের মধ্যে লতিফ সিদ্দিকী কেউ না ব্যক্তি হয়ে গিয়েছেন। ওনার বঙ্গবন্ধুর প্রতি অবিচল আস্থা, শেখ হাসিনার প্রতি অবিচল আস্থা, ভোট, রাজনীতিবিদ, প্রেসিডিয়াম সদস্য, মন্ত্রিত্ব, সমস্ত কিছু তুচ্ছ হয়ে গেল 1 সেকেন্ডের মধ্যে, যখন বেতনের কেলেঙ্কারি আমরা শুনে ফেললাম। প্রশ্নটি হচ্ছে, এই জন্য একজন ব্যক্তি টকশোতে বলেছিলেন দুষ্টুমি করে যে এটা ধর্মীয় অনুভূতিতে আঘাত না জয়ানুভূতিতে আঘাত, তো সেটা তারাই ঠিক করবেন। আমি একজন সাধারণ জনগণ হিসেবে বলতে চাই সাইফুল ভাই, আমাদের যে অবস্থানটি আজকে জনগণের কাছে এটা পরিষ্কার হওয়া দরকার ছিল, কারণ ভবিষ্যতেও যাতে এরকম কোনো কুলাঙ্গার না জন্ম নেয় যারা মানুষের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে কোনো রকম এরকম ব্যাফাস মন্তব্য করে। বাংলাদেশের যে মানে রিলিজিয়ন যে হারমোনিটা আছে, এটা প্রাইসলেস, এটা একদিনে তৈরি হয়নি। দিদি বলেছেন কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, ওটার প্রতি সম্পূর্ণরূপে নিন্দা করে আবার ডিসএগ্রি করে আমি বলতে চাই যে আমাদের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে বিরল, এবং এই রিলিজিয়ন হারমোনিটা সারা বিশ্বের জন্য একটা মডেল হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, অনেকে বলেছেন অনেক ডেভেলপমেন্ট হয়েছে, অনেকে শোকে কাতর কেন নোবেল পাননি, অনেকে বলেছেন একটুখানি সুযোগ মতো একটু ওয়াইন আর চিজ খাইলে নোবেল পাওয়া যেত, এরকম কথা আমরা শুনেছি। কিন্তু আসলে তারপরও আমি বলবো বাংলাদেশ ক্রমান্বয়ে এগোচ্ছে। কিন্তু আমার একটা দাবি থাকবে সাইফুল ভাই, আমরা যে কথাই বলি, যে আলোচনায় করি, সেটাকে মাথায় রাখতে হবে কি, আপনি যাই কিছু করেন মানুষকে, বাংলাদেশের জনগণ হচ্ছে গণতন্ত্র প্রিয়, তারা এই বৃদ্ধা আঙ্গুলের বড়াই করে, এই ছাপটি তারা দিতে চায়। এই ছাপটি কিন্তু আজকে চুরি হয়ে গেছে অথবা হাইজেক হয়ে গেছে। আমি এখন আমার ভোটাধিকার অধিকার কথা বলতে পারবো না, দিদি হয়তো শুনতে চাবেন না, কারণ বলবে যে উন্নয়ন হয়ে গিয়েছে, আমাকে মুরগি, কলা, গরু, খাসি খাইয়ে মোটা তাজা করা হচ্ছে। কিন্তু আমার বৃদ্ধা আঙ্গুলের ছাপটা কিন্তু আপনি নিতে পারেন না। এই ছাপটি যখন চুরি হয়ে যায়, ডাকাতি হয়ে যায়, ছিনতাই হয়ে যায়, তখন কিন্তু জনগণ প্রতিবার আমরা দেখেছি রুখে দাঁড়িয়েছে। সুতরাং আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে, কারো কিছুই কিন্তু সীমাহীন নয়। আজকে ওনারা বলছেন আওয়ামী লীগ কবে ক্ষমতা থেকে যাবে এটা কেউ জানে না, কারণ তারা এত উন্নয়ন করেছেন, কবে যাবে বলতে পারবো না আমরা কেউ। হ্যাঁ, স্বীকার করি,
কিন্তু বিশ্বাস করতে হবে এই চিন্তাটাই কিন্তু সমস্ত সংকটের মূল। লতিফ সিদ্দিকীর ইয়েতে একটু ফিরে আসি। এখনো কি আপনার মনে হয় যে লতিফ সিদ্দিকীকে আমাদের স্কোপ দেওয়া উচিত? না, এটা তো হচ্ছে ব্যক্তি লতিফ সিদ্দিকীর ব্যাপারে যদি কোনো ওনাদের কোনো কনসার্ন থেকে থাকে, যেহেতু আমি আইনজীবী হিসেবে একটা কথা বলতে পারি এখানে, সেটা হচ্ছে কি যে প্রত্যেকটা ব্যক্তিরই কিন্তু আইনের সহযোগিতা নেওয়ার, আইনের সাপোর্ট নেওয়ার, আইনের হেল্প নেওয়ার সুযোগ তার অধিকার সংরক্ষিত থাকবে। সেজন্য আমি বলেছিলাম রাষ্ট্র যদি তার বিরুদ্ধে মামলা করত শতপ্রণোদিত হয়ে, যেটা অন্য ক্ষেত্রে আমরা দেখেছি অনেক তড়িৎগতিতে অনেক কিছু হয়েছে, তাহলে আপনি আজকে যে কথাটা প্রশ্ন তুললেন, আমি আজকে যে সংখ্যাটা করছি, আমি তারপরও চাই না যে লতিফ সিদ্দিকীর উপর কোনো অবিচার হোক। আপনাকে শেষের দিকে আবার সুযোগ দিব। যে অপরাধ উনি করেছেন সেই শাস্তিটা যাতে উনি প্রাপ্য উনি পান। আর যদি উনি বেকসুর হন, উনি যদি কোনো অপরাধ না করে থাকেন, তাহলে অবশ্যই উনি খালাসপ্রাপ্ত হবেন। কিন্তু ওনাকে আইনে না নিয়ে ধূম্র জাস্টিসটা কিন্তু ওনারাই করে দিলেন, দোষটা ঘাড়ে চাপানো হচ্ছে বিরোধী দলের, এটা অন্যায়। একটু অন্য প্রসঙ্গে যাই। দিদি, আপনার কাছে প্রশ্ন। আপনি তো যুব মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, নারী নেত্রী হিসাবে আপনি মালালা নোবেল প্রাইজটাকে পাওয়াটা কিরকম মনে করেন? মানে ঠিক ছিল? অনেক ডিবেট হয়েছে এটা নিয়ে, অনেকে অনেক কথা বলেছেন, আপনি এটা কিভাবে দেখেন? খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস আপনি উপস্থাপন করেছেন। তার আগে আমি ব্যারিস্টার পারভেজ সাহেবের কথা শুনতে শুনতে আমার একটি কথা মনে পড়লো, যে কার্ডিনাল নিউম্যান একটি মন্তব্য করেছিলেন, ওনার একটি বিখ্যাত কোটেশন, যে অসত্যের খণ্ডন তর্কের দ্বারা হয় না, সত্যকে উপস্থাপন করতে হয়। এতক্ষণ যে ব্যারিস্টার পারভেজ সাহেব কথাগুলো বলেছেন, কোনোটা প্রত্যেকটা অসত্য যুক্তি এবং সেখানে তার সত্যের কোনো উপস্থাপন নাই। প্রথমত যে কথাগুলো আমি বলবার চেষ্টা করলাম সেটিকে সে বিকৃতভাবে ঘুরিয়ে অন্যভাবে উপস্থাপন করার চেষ্টা করলো। উনি যেটাকে বললো, দেখেন প্রথম কত বড় একটি তিনি আইয়ুব খান এবং খিলিপান তুলনা করলেন। কিসের সঙ্গে তুলনা করলেন? দেখেন, বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, রাষ্ট্র সবার, ধর্ম যার যার, এই স্লোগানে আমরা বিশ্বাস করি, আমরা একটি অসাম্প্রদায়িক জাতি। তো এখন আমি বলতে চেষ্টা করলাম ওনাকে, উনি যখন লতিফ সিদ্দিকী নিয়ে কথা বলল, আমি বললাম যে ব্যক্তি লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে উনি যা করেছে ব্যক্তি লতিফ সিদ্দিকী হিসেবে করেছে, উনি নিজেও সেটি বলেছেন। এবং আমাদের দল থেকে যখন তাকে বহিষ্কার করা হয়েছে, মন্ত্রী থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, এখন তিনি ব্যক্তি লতিফ সিদ্দিকী হিসেবে তিনি তার দায়ভার বহন করবেন। এবং সেটা উনি বারবার বলার চেষ্টা করলো কি, বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে। উনি তো বলেন নাই যে আমি বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছি, উনি বলেছেন আমি ব্যক্তি লতিফ সিদ্দিকী হিসেবে আমার ব্যক্তিগত বিশ্বাস থেকে বলেছি। সে কথাটি উনি বেমালুল ভুলে গেছেন। এবং উনি আমি যখন বললাম যে এটা আমাদের দলের পক্ষ থেকে তার বিরুদ্ধে এই ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে, এবং আপনারা যদি মনে করেন বিএনপি থেকে মামলা করেন কিংবা বিএনপি থেকে একটু তদন্ত টিম করেন তার বিরুদ্ধে আর কি করা যায়, আমরা সহযোগিতা করব। সেই প্রসঙ্গে তিনি গেলেন না, দলের পক্ষে তিনি স্ট্যান্ড নিতে পারলেন না, বলতে পারলেন না যে আমরা দল বিএনপি থেকে দেখেছেন লতিফ সিদ্দিকীর এগেনস্টে তারা কোনো কর্মসূচি দিয়েছে বা করেছে বা বলেছে, বলে নাই। তারা শুধু বলছে আওয়ামী লীগ কী করলো সেটি নিয়ে উপদেশ সমালোচনা আলোচনা করেছে। এখন আমি যখন বললাম আমার দল এগুলো করেছে, কিন্তু বিএনপি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে না, বিএনপি অন্য ধর্মের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে, এবং স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী মিলে সেটা পক্ষে স্ট্যান্ড নিয়েছে 2001 সালে ক্ষমতায় নির্বাচন এসে। সেটিকে ব্যারিস্টার পারভেজ সাহেব বললেন একটি নির্বাচনের পরে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়াই যেতে পারে। তিনি এই কথাটি বললেন আজকে সকলের সামনে। হ্যাঁ, আচ্ছা, ভিডিওতে এটা ইউটিউবে এটা দেখা যাবে। আপনি এই কথাটা বললেন, আমি আপনার কাছ থেকে এটা প্রত্যাশা করি নাই। আপনি বললেন যে একটি নির্বাচনের পরে কিছু ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া যেতে পারে, এই কথাটি আপনি বললেন। না, এটা তো ভুল বলছেন দিদি। এবং সেটা আপনি হয়তো হয়েছে না হয়তো হয়েছে। আমি যখন এই কথাটি বললাম যে যখন 2001-এ আপনি জানেন, আপনি তখন কোথায় ছিলেন আমি জানি না, বিএনপির অনেক নেতাদের সঙ্গে আমি এই টকশোতে করেছি, এই কথাগুলো বলেছি, তারা বলেছে যে না এটি ঠিক হয়নি। এবং সেখানে আপনি বললেন যে কোথা কি হচ্ছে। আজকে পূর্ণিমার কথা জানেন, আজকে পূর্ণিমা
বিশ্বব্যাপী পূর্ণিমা একটি দৃষ্টান্ত, যেটা বিএনপির সময়ে সাম্প্রদায়িক হামলা এবং কিভাবে হিন্দুদের উপর নির্যাতন করা হয়েছে। বিশ্বজিৎকে কুপিয়ে মারা হয়েছে। আমি এই কথা বলে হাজার নাম বলতে পারবো। তার বিচার হয়েছে। আপনি বিশ্বজিৎ বলেছেন, আপনি একটা নাম বলুন, একটা নাম বলছি। আপনি হয়তো এই 2008 এর পরের ঘটনা জানেন, তার আগের ঘটনা জানেন না। 2001 আসলে 2008 কেন আসবে না দিদি? বিশ্বজিতের প্রসঙ্গ আপনার আনা এখানে শোভা পায় না, কারণ বিশ্বজিতের বিচার হয়েছে। বিশ্বজিৎকে শুধু তাই না, পূর্ণিমা হত্যার বিচার হয়েছে। নোট করেন, আমাকে বলতে দেন। আচ্ছা বলেন, মিথ্যা বলবেন না। মিথ্যা বলে সেটা নোট করবেন। আমি আপনারটা নোট করেছি কি কি মিথ্যা বলেছেন, আমি দর্শকদের সামনে উপস্থাপন করছি। পূর্ণিমার যেটা করা হয়েছে সেটার বিচার করা হয়নি। বিশ্বজিৎকে ছাত্রলীগ নামধারী যারা করেছে তাদেরকে সমূলে বিচার করা হয়েছে, দণ্ড দেওয়া হয়েছে। আর পূর্ণিমাকে যারা সেদিন নির্যাতন করেছিল, ধর্ষণ করেছিল, তাদেরকে পুরস্কৃত করা হয়েছে, তাদেরকে হাওয়া ভবনের নির্দেশে করা হয়েছিল। সেদিন আপনার সঙ্গে কিন্তু আমি কথা বলি না, তাহলে আপনি যখন কথা বলবেন আমার কিন্তু কথা বলতে হবে। সুদর্শনের নেতৃত্বে তাহলে বিশ্বজিৎকে হত্যা করা হয়েছে বলবো। আপনি 15 মিনিট কথা বলেছেন, আমি আপনাকে ইন্টারফেয়ার করি না, কিন্তু আপনি আমার কথা শুনবেন। আপনি শুনবেন, হাস্যকর হলে পরে হাসবেন, লিখে রাখেন। হাসতে হয় পরে, যখন আপনার ফ্লোর আসবে তখন আপনি হাসবেন অনেকক্ষণ পরে বুঝতে পেরেছেন। এবং পূর্ণিমার সেটা সেদিন সেই পূর্ণিমাকে শাহরিয়ার কবির তিনি যখন সেই ইয়ার থেকে সিরাজগঞ্জ থেকে নিয়ে এসেছিল, সংবাদ সম্মেলন করেছিল, বিএনপির পক্ষ থেকে কি তার কোনো প্রতিকার করা হয়েছিল, কোনো বিবৃতি দেওয়া হয়েছিল? পূর্ণিমা একটা নাম আমি বললাম, সেদিন হাজার হাজার মেয়েকে এই বাংলাদেশ ছাড়া করা হয়েছে, তাকে নির্যাতন করা হয়েছে, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদেরকে নির্যাতন করা হয়েছে। আমি বলেছি যে কোনো দল ধর্মকে নিয়ে এবং কোনো ধর্মের মানুষকেই ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া উচিত না। আমরা সকলে ধর্মপ্রাণ মানুষ, সকলে আমরা ধর্মকে বিশ্বাস করি, কিন্তু বিএনপি সেই ধর্মকে নিয়ে খেলাধুলা করে, আওয়ামী লীগ করে না। এবং তার প্রমাণে লতিফ সিদ্দিকী যখনই করেছে, তখন যেই জায়গাটিতে বসে লতিফ সিদ্দিকী কথাগুলো বলেছিল সেখানকার কর্মীরা সঙ্গে সঙ্গে বের হয়ে গেছে, যারা ওখানে টাঙ্গাইলের যাদের নিয়ে কথা বলছিলেন তারাও তার কথাকে প্রশ্রয় দেয় নাই, সঙ্গে সঙ্গে বের হয়ে গেছে, তার কথাকে প্রত্যাখ্যান করেছে। কাজেই আওয়ামী লীগ এবং মাননীয় প্রধানমন্ত্রী এই ধর্ম নিয়ে রাজনীতি করা, ধর্মীয় সেন্টিমেন্ট নিয়ে রাজনীতি করা, আঘাত দাও, এটিকে বিশ্বাস করেন। আমি এই কথাটি বলতে চেয়েছি। কিন্তু আপনি কোথায় নিয়ে গেলেন? রমনা কালী মন্দির। রমনা কালী মন্দিরের সেই সম্পদ নিয়ে আপনি ধরে বসে আছেন, সেই সম্পদের একটি মন্দিরের বিষয় নিয়ে আপনি আসছেন। হাজার হাজার আপনি 2001 এ থাকলে আমি 2008 এ আসছি। হ্যাঁ আমি যাচ্ছি। আরেক না আপত্তিকর কথা কি বললো দেখেন, সজীব ওয়াজেদ জয় প্রসঙ্গে ঘুরিয়ে বলবার চেষ্টা করলো। সজীব ওয়াজেদ জয় আয়নার মতো ক্লিয়ার, তার কোনো হাওয়া ভবন নাই, তার কোনো দুর্নীতিতে হ্যাট্রিক ম্যাট্রিক এগুলো নাই। কাজে সজীব ওয়াজেদের জয়টা আপনি টকশোতে কে বলেছে, লতিফ সিদ্দিকী সাহেব কি বলেছে এইভাবে বলার তো কোনো প্রশ্ন আসে না। কারণ আবার কথা বলছেন, আপনার প্রবলেম হয়ে গেছে। আপনি যখন আমি কথা বলি তখন আপনি আমাকে ডিস্টার্ব শুনবেন, লিখবেন, পরে আবার বলবেন। সজীব ওয়াজেদ জয় বললাম তো, তিনি স্বচ্ছ। বাংলাদেশের মানুষ জানে যে ক্ষমতায় গিয়ে প্রধানমন্ত্রীর পুত্ররা কি করে, পৃথিবীর মানুষ জানে ক্ষমতায় গিয়ে প্রধানমন্ত্রীর পুত্ররা কি করেছে, এবং স্বীকৃত প্রাপ্ত স্বঘোষিত তারা। আর আপনি তাদের এই দুর্নীতিকে ঢাকবার জন্য যতই চেষ্টা করেন সজীব জয়কে টেনে আনবার জন্য, আনতে পারবেন না। বললাম তো, বাংলাদেশের যে আজকে উন্নয়ন, আজকে বিল গেটস যখন বলে যে ডিজিটাল বাংলাদেশ হয়েছে, মোবাইল আজকে বাংলাদেশের ঘরে ঘরে, প্রশংসা করে, আজকে জাতিসংঘ যখন বাংলাদেশের প্রশংসা করে, বিশ্ব যখন বাংলাদেশের প্রশংসা পঞ্চমুখ, তখন আপনি বলছেন যে আমি বলবো যে ভোটাধিকার এটা কোনো বিষয় না, উন্নয়নের জোয়ারে ভাসছে ভোটাধিকার। সময়ের কারণে আমি আমার প্রশ্নের উত্তরটা পাবো না। এত কথা বললো, আরেকটি আপত্তিকর কথা বললো। দেখেন, প্রধানমন্ত্রীর পুত্র বলে কথা বলেছে এবং তিনি বলল যে ইয়ের কথা, আমাদের হাসান মাহমুদ সাহেব প্রচার সম্পাদক, সাজেদা আপা আমাদের সিনিয়র আওয়ামী লীগের নেতা, তিনি হাসান মাহমুদের একটি ধমক দিতে পারে, সন্তান সুলভ দিতেই পারে, কিন্তু আমরা তো দেখেছি বিএনপি কে কুত্তায় লেজ নাড়ায়, এরকম ডায়লগও তো আমরা দিতে দেখেছি। আচ্ছা, ওইটার আগে পরে অনেক কথা উত্থাপন করলো, সাজেদা আপা তাকে স্নেহের সন্তানের মতো করতেই পারে, বলতেই পারে, কিন্তু মিন করে বিএনপি নেত্রীকে কে কি কোন কি নেতা বলেছে আমি যদি সেই কথাগুলো তুলে ধরি, আচ্ছা ওইটা ওই ডিবেটে না গিয়ে বলতে চাই না। এখন আমি যেটা বলতে চাই, দেখেন এই মালালা প্রসঙ্গে আপনি বলেছেন, মালালাকে সেই সোয়াত উপত্যকায় তার সেই নারী শিক্ষার জন্য সেই 14 বছর বয়সী মেয়েটিকে যে গুলি করে তাকে আহত করা হলো, তাকে যে পুরস্কার দিয়েছে সেটার জন্য সমালোচনা আছে, কিন্তু আমি তার পক্ষে। আমি মনে করি যে এই মালালা এই আজকের দিনে
পশ্চিমারা যেমন ড্রোন হামলার মধ্য দিয়ে এই বিশ্বকে একটি বর্বরতার বিশ্বে পরিণত করতে চায়, আবার যখন মিডল ইস্টে এই জঙ্গি আচরণগুলোর মধ্য দিয়ে আমরা বর্বরতা প্রকাশ পাই, মালালা হচ্ছে এই দুই বর্বরতা থেকেই পৃথিবীকে নিরসন করবার একটি প্রতীক। তার এই নোবেল পুরস্কারের মধ্য দিয়ে বিশ্বের মানুষ আজকে একসাথে কথা বলে বলতে চায় যে বিশ্ব শান্তি চায়। যেটি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, যুদ্ধে এবং অস্ত্রে টাকা খরচ না, শিক্ষার জন্য টাকা খরচ, সেইটাই মালালা ধারণ করেছে এবং সেইভাবে সে নোবেল পেয়েছে। আমি তাকে সুস্বাগত জানাই। 2 মিনিট সময় পাবেন। আমি 2 মিনিট না, আমি 1 মিনিট একটা তথ্য দিয়ে নিই আগে, ডাটা দিদির জন্য। আমি সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠে যাব না, কারণ আমি অতটা ওইভাবে চিন্তা করছি না। আমি একটা পার্সপেক্টিভে আসছি। 2009 সালে বাংলাদেশে 454 জন নারী ধর্ষিত হয়েছে। 2010 সালে 556 জন, 2011 সালে 700, ধর্ষিত মানে বলছি আমি নির্যাতিত কথা বলছি। 2011 সালে 711 জন, 2012 সালে 805 এবং 2013 সালে 1213 জন, অধিকারের তথ্য মতে। এখন প্রশ্নটি হচ্ছে, উনি দ্বিমত করতেই পারেন, আমিও দ্বিমত করতে পারি, এটা তথ্য একটা। এখন আমার প্রশ্নটি হচ্ছে কি, আমি যেটা বলার চেষ্টা করলাম, দ্বিতীয় প্রধানমন্ত্রীর সন্তান বললেন। আচ্ছা, এই ডিবেটে যাব না পারলে আপনার এই তথ্য নিয়ে শুরু থেকে শুরু করলেন কিনা আমি ভয় পাচ্ছি। আবার যদি শুরু থেকে শুরু করতেন তাহলে মানুষ কিন্তু আবার হাসবে। আমাদের সময় আজকে আর নাই, ডিবেটে যেতে পারবো না। এখন উনি সজীব ওয়াজেদ জয় তথা প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার কথা বলেছেন, কিন্তু সরকারের একজন মন্ত্রী বলেছে হু ইজ সজীব ওয়াজেদ জয়। আমি তো বলিনি বাবা, আমাকে আপনি 57 ধারার ভয় দেখাবেন, অথচ আপনার মন্ত্রী, আপনার কর্মী, আপনার সহকর্মী, আপনার এমপি এই কথা বলবে, প্রেসিডেন্ট সদস্য। তার মানে কি, ওনারা যখন বলে হু আর মিস্টার সজীব ওয়াজেদ জয়, তখন সেটা অপরাধের মধ্যে পড়ে না। কিন্তু যখন ব্যারিস্টার পারভেজ আহমেদ বলবে সজীব ওয়াজেদ জয় এত টাকা কেন নিল, সেটা অপরাধের মধ্যে পড়ে। আপনি টাকা নিবেন সেটা অপরাধ না, আমি প্রশ্ন করলাম কেন নিবেন সেটা অপরাধের মধ্যে। আচ্ছা, আজকে তর্কটা এখানেই থাক পারে যে এটা নিয়ে আপনার 10 সেকেন্ডের শব্দ আমি শেষ করতে চাই। সেটা হচ্ছে যে আসলে তারপরও যে প্রসঙ্গটি আসে, যে এত কথা আমরা বললাম, আসলে আমরা দর্শকদের কাছে কি মেসেজ দিলাম? মেসেজটা হুদাভাই একটি কথা, সেটা হচ্ছে যে দিদি আমরা হয়তো ডিবেট করবে, এটা চলবে, প্রক্রিয়াগত ব্যাপার হতেই থাকবে, কিন্তু একটা জিনিসকে তো এই যে কথাগুলি বললাম, কথাগুলির জন্য একটা বিউটিফুলনেস আছে, সেটা কি গণতন্ত্রটার জন্য। কিন্তু দিদির প্রতি আমার একটা আকুল আহ্বান থাকবে। দিদি অনেক কথা বলেছেন, আমি খুব খুশি হতাম দিদি যদি এর সঙ্গে একটা কথা জড়িয়ে দিতেন যে পারেশ ভাইরা বা বিএনপি আজকে যে নির্বাচনে আসেনি, আমাদেরও মন কাঁদে, আমরাও কষ্টের মধ্যে আছি, আমরাও অনেকে বঞ্চিত আছি, আমরা চাই যে দেশে অন্তত গণতন্ত্রের ধারাটা অব্যাহত থাকুক। আপনাদের দুইজনকে আমাদের স্টুডিওতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। না, সারদার টাকা নিয়ে গণতন্ত্র কায়েম করা যাবে না। দর্শক, আজ এই পর্যন্তই। মঙ্গলবার নতুন কোনো অতিথির সঙ্গে কথা বলবো, সেই পর্যন্ত ভালো থাকুন, এসএসটিভির সঙ্গে থাকুন।